সুপ্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এমসিকিউ একটি বিশাল ভাইটাল পয়েন্ট। এমসিকিউ যদি তুমি সকল বিষয়ে ভালো না করো তাহলে তুমি কিন্তু লেটার গেইন করতে পারবে না, আর লেটার না পাইলে রেজাল্ট ভালো হবে না, আর রেজাল্ট ভালো না হলে তুমি কোথাও চান্স পাবে না। ফর এক্সাম্পল, বুয়েটে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্সে 90-এর উপরে না থাকলে তুমি ফর্মই তুলতে পারবে না, পরীক্ষা দেবে তো দূরের কথা। তাহলে এমসিকিউ অবশ্যই তোমার ভালো করতে হবে এবং সময় সিকিউর মতো বেশি বেশি দিতে হবে। যেমন ধরো আজকে পরিমাণগত রসায়ন এমসিকিউ, সবগুলি বোর্ড পরীক্ষায় বিভিন্ন সময় এসেছে। কোনটি? বিজারক। দেখো, বিজারক গুলো কিন্তু আমরা, এটা জারক, হ্যাঁ এটা জারক, হ্যাঁ তারপরে তোমার আয়োডিন হলো জারক, H2S। তোমরা যখন যারা সমতাকরণ করেছো, বিভিন্ন টিচার তোমাদেরকে কলেজে পড়িয়েছে, সেখানে আমরা দেখেছি এটা 2H প্লাস কিন্তু সালফার হয়, অর্থাৎ এখানে 2- আছে। এই 2- থেকে তুমি দেখো শূন্য হয়েছে, অর্থাৎ জারণ মান বেড়েছে। বাড়লে কি? জারণ। জারণ হলে বিজারক। বিজারক অর্থাৎ তুমি কিন্তু এইভাবে তোমার আইডেন্টিফিকেশন করতে হবে। অর্থাৎ H2S তোমার কি হয়েছে? সালফার হয়েছে, সালফার হলো শূন্য। এখানে জারণ মান ছিল আগে 2-, এখন হচ্ছে শূন্য। তাহলে 2- থেকে শূন্য কি হয়েছে বলো? হ্রাস পেয়েছে জারণ মান, এই বৃদ্ধি পেয়েছে। আর বৃদ্ধি হলে কি? জারণ। আর জারণ হলে কি? বিজারক। তাহলে H2S কি? এখানে বিজারক। ধরো আয়োডিন, আমরা জানি আয়োডিন ভেঙে হয় I-। তাহলে যখন শূন্য থেকে কত হয়েছে বলো? 0-2-1, তাহলে এটা হ্রাস পেয়েছে, হ্রাস পেলে বিজারণ। বিজারণ হলে কি? জারক। আবার KMnO4 ভেঙে কি হয় তুমি বলো? Mn2+, যারও এখানে জারণ মান +7, 7 থেকে হয়েছে 2+, তাহলে বলো কি হয়েছে? কমেছে। কমলে কি? বিজারণ। বিজারণ হলে কি? জারক। আমরা জানি নাইট্রিক অ্যাসিড একটি জারক, এইটা জারক, এটা জারক, এটা জারক, তাহলে আনসার হবে কি? H2S, বিজারক। এরপরে দেখো, তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো, 10% Na2CO3 এর ঘনমাত্রা কত? 10%। এটা কিন্তু তোমার অবশ্যই W/B ফর্মে দেওয়া আছে। তাহলে এখানে 10 কত বলো? 100, অর্থাৎ এখানে W = 10 গ্রাম, V = 100 মিলিলিটার, এই যে 100, তারপর M = কত? 106, তুমি S = 1000 W/MV ক্লাস 19 এই সূত্র পড়েছো, বসাই দেবা, যে কোনো একটা অপশন আনসার হয়ে যাবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পড়বা। কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? সাধারণত এটা আমি একটি টেকনিক অবলম্বন করে তোমাদেরকে মনে রাখতে বলবো, যেটা আমি ইন্টারমিডিয়েটেও এবার মনে রাখতাম। যে সকল যৌগে সি থাকবে, সি, তারাই হবে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তবে এক্সেপশন HCl, HCl এর মধ্যে সি আছে, তাও এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে এই এক্সেপশনটা যদি তুমি মনে রাখতে পারো যে সি আছে কিন্তু তারপর ওইটা প্রাইমারি না, সেকেন্ডারি। সি থাকলেই কিন্তু হবে প্রাইমারি। দেখো এখানে সি আছে, তাহলে এটাই হবে কিন্তু আনসার। এখানে সি নাই, এখানে সি নাই, এখানেও কিন্তু সি নাই, সেহেতু এগুলা কি বলো? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, আর এটা কিন্তু প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এরকম একটা এমসিকিউ তোমাদের আসবেই, নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। কোনটি মিল্ক অফ লাইফ, চুনের পানি? তোমরা জানো এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হলো অবশ্যই চুনের পানি। মনোযোগ দিয়ে খেয়াল করবা, ক্যালসিয়াম কার্বনেট, একে উত্তপ্ত করলে হয় ক্যালসিয়াম অক্সাইড আর হয় কার্বন ডাই অক্সাইড। এটাকে বলে কুইক লাইম। কুইক লাইম, লাইম মানে চুন, মানে তুমি দেখো এক উত্তপ্ত করলেই তাড়াতাড়ি করে তুমি পেয়ে গেছো, তাই কুইক লাইম। আর এটা থেকে যদি তুমি পানি যোগ করো তাহলে হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, চুনের পানি। অর্থাৎ তুমি কুইক লাইমের পরে কিন্তু তুমি চুনের পানি পেয়েছো, তাই একে বলা হয় স্ল্যাকেট লাইম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্ল্যাকেট লাইম মানে একসাথে অনেকগুলো পড়তে হবে তোমাদের এমসিকিউ, তাহলে যেন একসাথে মনে থাকে। যেমন ধরো কুশন আইসে আমার চুনের পানি, আমি পড়ছি মিল্ক অফ লাইম, আমি সাথে সাথে দেখো কুইক লাইম পড়েছি, এটা পড়েছি কি? স্ল্যাকেট লাইম। কারণ কুইক লাইম কেন? চুনাপাথরকে তাপ দিলেই তাড়াতাড়ি করে তুমি চুন পেয়ে গেছো, কুইক লাইম। এই কুইক লাইম পাওয়ার পরে তুমি পানি দিয়েছো, এরপরে তুমি পাইছো চুনের পানি, ইট ইজ কল স্ল্যাকেট লাইম। এরপরে দেখো অম্লীয় মাধ্যমে K2Cr2O7 বিক্রিয়া গেলে কয়টি ইলেকট্রন গ্রহণ করে বা বর্জন করে? খেয়াল করে দেখো, K2Cr2O7 এটা ভেঙে হয় Cr3+, এটা কিন্তু তোমাদের স্যারেরা অবশ্যই পড়িয়েছেন।
তাহলে একটু দেখো K2CO27 2Cr3+ হয়েছে। আমরা জানি এটার জারণ মান +6 আর এখানে হয়েছে কত বলো 3। 6 থেকে 3 বিয়োগ দাও থাকে 3, অর্থাৎ 3টা ইলেকট্রন গ্রহণ করেছে। এই হিসাবটা হলো একজনের, কিন্তু ক্রোমিয়াম আছে কয়টা? দুইটা। দুইজনে কয়টা গ্রহণ করছে বলো? 6টা +6। আমি আবারও বলছি, এটা ভেঙে হয় ক্রোমিয়াম 3+। 6 থেকে 3 বিয়োগ দাও থাকে 3, 3টা ইলেকট্রন গ্রহণ করেছে, হিসাব একজনের। কিন্তু ক্রোমিয়াম আছে দুইটা, দুইজনে গ্রহণ করছে কয়টা? 6টা। এই 6টা ইলেকট্রন গ্রহণ করেছে। এখন দেখো আরো কতগুলো এমসিকিউ খুব ইম্পর্টেন্ট, যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন অ্যাডমিশনে এবং তোমাদের এখানে যে ইন্টারনাল পরীক্ষা হয়েছে অথবা ইন্টারমিডিয়েট পরীক্ষায় এসেছে সেগুলো। দেখো 5 গ্রাম Fe2+ কে জারিত করতে কত গ্রাম KMnO4 প্রয়োজন? আমরা জানি দেখো Fe2+ প্লাস KMnO4 যখন বিক্রিয়া করে তখন আমরা জানি এটা 5টা ইলেকট্রন গ্রহণ করে, এটা একটা ইলেকট্রন ত্যাগ করে। এটা আমরা জানি, এটা 5টা ইলেকট্রন গ্রহণ করে, এটা একটা ইলেকট্রন ত্যাগ করে। কিন্তু বিক্রিয়া করার সময় যখন সমতাকরণ করবা তখন এই 5 দ্বারা কিন্তু একে গুণ করতে হয়, শেষ। অর্থাৎ এমসিকিউ তুমি ইজিলি কত টাইম যেমন করে তুমি সলভ করতে পারো সেটাই কিন্তু তোমার যোগ্যতা, এক্সট্রা অর্ডিনারি পাওয়ার। তাহলে দেখো আমার তো এটা এমসিকিউ, আমি এখানে টিকচারও দিব, রেজাল্ট হয়ে যাবে শর্টকাট টেকনিক অবলম্বন করে। তাহলে দেখো এখানে 5Fe2+ প্লাস হলো কি KMnO4। তাহলে দেখো এখানে 5 5 মোল, 5 ইন্টু কত বলো 56 গ্রাম। আর এখানে পটাশিয়াম কত বলো 39, ম্যাঙ্গানিজ হলো 52, প্লাস হলো এখানে দেখো অক্সিজেন 16 ইন্টু কত বলো 4, এত গ্রাম। তাহলে এখন দেখো এখান থেকে ঐকিক নিয়ম করতে পারি যে এত গ্রাম Fe2+ বিক্রিয়া করে এত গ্রাম KMnO4 এর সাথে 1 গ্রাম, আর কয় গ্রাম বলো 5 গ্রাম। আনসার। তোমার কিন্তু টেকনিক এখানে 5 যে আছে এটাই কিন্তু তোমার একটা টেকনিক অবলম্বন করতে হবে যে কিভাবে হয় এটা। তাহলে দেখো 5 এত গ্রাম Fe2+ এর সাথে KMnO4 বিক্রিয়া করে এত গ্রাম 1 গ্রাম, আর ওনারা দিয়েছেন কত 5 গ্রাম, যেটা আসবে এটা তোমার আনসার হয়ে যাবে। দেখো 100 মিলিলিটার 0.15 মোলার Na2SO3 এর ঘনমাত্রা কত? খেয়াল করবা ppm এ কিন্তু। তাহলে এখানে আমার আয়তন দিচ্ছে 0.15 মোলার ঘনমাত্রা দেওয়া আছে। তাহলে ঘনমাত্রাটা কত বলো? ঘনমাত্রা 0.15 মোলার, একে ppm এ নিতে বলছে। তাহলে এখানে 100 মিলিলিটার যে আয়তন আছে এটাকে তোমাকে মাথায় একটা পেজ বাজানোর জন্য দিয়েছে। তাহলে একটু দেখো 0.15 মোলার, 0.15 মোলার। তাহলে দেখো একটু খেয়াল করো 0.15 আমি বলেছি একে আণবিক ভর দ্বারা গুণ করবা, আণবিক ভর দ্বারা। তাহলে আণবিক ভর কি? এটা Na2SO3 সোডিয়াম থায়োসালফাইড, সেটা কত আছে? সোডিয়ামের 23 ইন্টু 2 প্লাস সালফারের 32 ইন্টু 2 প্লাস অক্সিজেনের 16 ইন্টু কত বলো 3 ইন্টু 1000 দ্বারা গুণ করবা, এই হয়ে যাবে ppm। অর্থাৎ তোমার যে ঘনমাত্রা দেওয়া থাকবে তাকে আণবিক ভর দ্বারা গুণ করবা আর 1000 দ্বারা গুণ করবা, তাহলে ppm হয়ে যাবে। তাহলে আমার ঘনমাত্রা এখানে মোলারিটিতে দেওয়াই আছে, এর আণবিক ভর এবং 1000 দ্বারা গুণ করে দিয়েছি, ppm আনসার হয়ে গিয়েছে। তাহলে কি দাঁড়ালো বলো? ppm এ যদি তুমি অঙ্কের রেজাল্ট বের করতে চাও তাহলে 100% তোমার যেটা করতে হবে যে ঘনমাত্রা দেওয়া থাকবে তাকে এর আণবিক ভর এবং 1000 দ্বারা গুণ করে দিবে, ppm হয়ে যাবে। এরপরে দেখো তুমি নেক্সট যেটা আছে, কোনটি জারক বিজারক উভয় রূপে আচরণ করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখবা Cu প্লাস Fe2+ Sn2+ Pb2+ H2O2 SO2। এখন দেখো এই কপারের কিন্তু 2+ হয়, এটা 3+ হয়, Sn4+ হয়, Pb4+ হয়। তাহলে এরা পরিবর্তনশীল যোজনী দেখায়, খেয়াল করো মনোযোগ দিয়ে। অর্থাৎ লাস্টের সকল ইলেকট্রন ত্যাগ করে যেটা হয়েছে এরা জারক বিজারক উভয় রূপে আচরণ করবে না। অর্থাৎ আগের যেটা থাকবে, অর্থাৎ প্রথম যোজনী যেটা থাকবে সেটা জারক বিজারক উভয় রূপে আচরণ করবে। যেমন ধরো কপারের 1 হয় 2 হয়, তাহলে এক যোজনী জারক বিজারক উভয় রূপে আচরণ করবে। আবার ধরো Fe2+ 2 হয় 3 হয়, দুই যোজনী যেটা প্রথম সেটা কিন্তু তোমার জারক বিজারক উভয় রূপে আচরণ করবে। Sn2+, Pb2+ এবং হাইড্রোজেন পারঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড জারক বিজারক উভয় রূপে আচরণ করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়বা, জারক বিজারক উভয় রূপে আচরণ করে। এখন আমি দেখাতে চাই কেন এরা জারক বিজারক উভয় রূপে আচরণ করে, একটু মনোযোগ দিবে। এই কপার প্লাস আরো একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, হয় কপার 2+, এই কপার প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, হয় কপার। তাহলে দেখো এটা ইলেকট্রন ত্যাগ করেছে, এটা ইলেকট্রন গ্রহণও করেছে, অর্থাৎ এখানে জারণ হয়েছে তাই বিজারক, এখানে বিজারণ হয়েছে তাই জারক। একই জিনিস দেখো, জারকও হচ্ছে বিজারকও হচ্ছে, সেম প্রসিডিউর এটা।
এরা জারক বিজারক উভয় আচরণ করে। এটা তোমরা একটা এমসিকিউ ইন্টারনাল পরীক্ষায় এবং 100% ইন্টারমিডিয়েট পরীক্ষা এবং অ্যাডমিশনে তুমি এটা পাবে। এই তারিখে মেডিকেল পরীক্ষা এটা আসছে, কোনটির যোজনী এবং জারণ মান 0। তুমি দেখো সোডিয়ামের যোজনী কিন্তু 1, 0 নয়। এই পটাশিয়াম ধাতু যারা তাদের যোজনী অবশ্যই এটার 1, সালফারের 2, 4, 6 সবার যোজনী আছে, কিন্তু প্রত্যেকটা জারণ মান এখানে কত আছে? 0 আছে। কারণ তোমরা জানো মৌলিক অণু যারা একা একা থাকে তাদের উপরে মাথার উপরে জারণ মান কত হয়? 0 হয়। তাহলে এদের জারণ মান 0, জারণ মান 0, জারণ মান 0, কিন্তু যোজনী কিন্তু স্টিল নাও আছে, এক্সিস্টিং আছে এখানে। কিন্তু দেখো নিয়ন একটা নিষ্ক্রিয় গ্যাস, এর জারণ মানও 0, যোজনীয় 0, ঠিক চিহ্ন হবে এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে দেখো কোনটির তাপমাত্রা উপর নির্ভরশীল? তাপমাত্রার উপর নির্ভরশীল। তাপমাত্রার উপর নির্ভরশীল হলো তোমার মোলার দ্রবণ, নরমাল দ্রবণ, তারপরে ধরো তোমার শতকরা, তিনটাই। কিন্তু মোলালিটি তাপমাত্রার উপর নির্ভরশীল না। কেন? দেখো এই মোলার দ্রবণের সংজ্ঞা হলো কি বলো? 1 লিটারে 1 মোল মোলার দ্রবণ। তাহলে এই লিটার তাপমাত্রার উপর নির্ভরশীল, তাই মোলার দ্রবণ তাপমাত্রার উপর নির্ভরশীল। নরমাল দ্রবণের সংজ্ঞা কি? 1 লিটারে তুল্য ভর, তাই এই লিটার তাপমাত্রার উপর নির্ভরশীল, নরমাল দ্রবণ তাপমাত্রার উপর নির্ভরশীল। শতকরা, শতকরা যখন এটা থাকে এই W/V ফর্মে থাকে তখন অবশ্যই কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল। দেখো তো ভি আছে, কিন্তু শতকরাকে এইভাবে প্রকাশ করা যায় W/W, এটা কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল নয়, কারণ ভর বাই ভর, ভর কখনো তাপমাত্রার উপর নির্ভর করে না। কিন্তু যখন দেখো এই শতকরাকে তুমি আবার V/V ফর্মে লিখতে পারো, শতকরাকে অনেক ফর্মে লেখা যায়, আয়তন বা আয়তন, তখন কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল। তাই দেখবা খুঁজে খুঁজে খালি আয়তন কোথায় আছে, সংজ্ঞা যে সংজ্ঞায় আয়তন আছে সেখানে কিন্তু অবশ্যই এটা তাপমাত্রার উপর নির্ভরশীল হবে। আশা করি এই এমসিকিউ গুলো তোমরা অবশ্যই অবশ্যই বুঝতে পেরেছ। এখন আমরা আরো কিছু এমসিকিউ সলভ করতে চাই এই অধ্যায়ের। এবার যদি আমরা সলভ করি তাহলে কিন্তু আমি 100% এমসিকিউ আনসার করতে পারবো। এখন দেখো এরকম একটি আয়ন দেওয়া আছে, এটা একটা জটিল আয়ন। এখানে বলতেছে কোবাল্টের জারণ মান কত। মনে করি এখানে দেখো কোবাল্টের জারণ মান x, আর অ্যামোনিয়ার তুমি জানো জারণ মান 0, 6 ইকুয়াল টু +3, কারণ এর মাথার উপরে কিন্তু একটা চার্জ দেওয়া আছে, ইকুয়াল টু হবে +3। তাহলে একে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে যে মানটা বের হবে সেই মানটাই হবে কোবাল্টের জারণ মান। আর যদি নিরপেক্ষ হতো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, H2SO4 এটা কিন্তু উপরে কোনো চার্জ দেওয়া নাই, তাইলে দরটা 0, এখানে কিন্তু 0 হবে না, কারণ এখানে চার্জ দেওয়া আছে, এটা আয়ন, আয়নের যে চার্জ দেওয়া থাকবে সেটা বলবে সমান, ইকুয়াল টু। আর যদি আয়ন না দেওয়া থাকে, যৌগ দেওয়া থাকে, তাহলে ইকুয়াল টু হবে কত? 0। এখানে যদি সালফারের জারণ মান বের করতে বলে, তাহলে হাইড্রোজেনের 1 × 2, সালফারের হলো বলো x, আর অক্সিজেনের -2 × 4 ইকুয়াল টু 0। এই x ক্যালকুলেশন করবা, যা হবে তা হবে আনসার। এভাবে আমরা আয়ন এবং যৌগের কেন্দ্রীয় মোলের জারণ মান নির্ণয় করতে পারি। এখন দেখো বলতেছে এই বিক্রিয়াটা দেওয়া আছে, এই বিক্রিয়া কে জারিত হয়েছে, কে বিজারিত হয়েছে, কয়টা ইলেকট্রন গ্রহণ করছে, বর্জন করছে, সেগুলো তুমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এটা কিন্তু আমরা জানি জারক, এই যে এটা জারক, জারক অপরকে জারিত করে নিজে বিজারিত হয়। তাহলে জারক অপরকে জারিত করে নিজে বিজারিত হয়েছে, তাহলে এটা বিজারিত হলে এটা জারিত হয়েছে। আর এটা দর্শকান তোমরা জানো S+, অম্লীয় মাধ্যম, এটা কি মাধ্যম? অম্লীয় মাধ্যম, এর সাথে দর্শকান থাকবে কে? সালফেট। তাহলে এটা যদি জারক হয় তাহলে অবশ্যই এটা বিজারক, এটা বিজারিত হলে এটা জারিত হয়েছে। তাহলে এখন দেখো MnO4 বিজারিত হয়েছে, এটা সত্য। Fe2+ জারিত হয়েছে, এটা যেহেতু বিজারিত, এটা জারিত হয়েছে, এটাও সত্য। 5টি ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে। এখন দেখো এই বিক্রিয়াটা কিন্তু সমতাকরণ করে দেয়নি। এখন যদি আমরা সমতাকরণ করি, তোমরা জানো এটা 5টা ইলেকট্রন গ্রহণ করে, এটা একটা ইলেকট্রন ছাড়ে, এটা কিন্তু তুমি জানো। তাহলে এই 5টা কিন্তু এখানে চলে যাবে, এটা নিয়ম, এটা নিয়ম। তা আর এখানে 4টা অক্সিজেন আছে, 8টা হাইড্রোজেন হবে। তাহলে যেহেতু এখানে 5টা ইলেকট্রন, খেয়াল করবা কিন্তু এটা কিন্তু একটা ইলেকট্রন এই Fe2+ ত্যাগ করে। আমি একটু দেখিয়ে দিই, দেখো Fe2+ থেকে হয় Fe3+, এখানে একটা ইলেকট্রন ত্যাগ করে, এটা 1 নং। আর এখানে MnO4- 4টা অক্সিজেন আছে, তাই 8টা H+ যাবে, আর এটা 5টা ইলেকট্রন গ্রহণ করে Mn2+ হয়। আর এখানে যতটা অক্সিজেন আছে ততটা পানি উৎপন্ন হয়, এটা 2 নং। খেয়াল করবা, আমি আবারও বলতেছি, Fe2+ থেকে Fe3+ হয়, আর প্লাস যারা ইলেকট্রন কম,
তাহলে Fe2+ মানে কি 2টা ইলেকট্রন কম, Fe3+ হলো 3টা ইলেকট্রন কম। তাহলে আগে ছিল 2টা কম, এখন হলো 3টা কম, তাহলে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে 1 নং। আর MnO4- এর উপরে কিন্তু তোমরা জানো +7 7 আছে। কিভাবে? 4 দুগুণে 8, 1 চলে গেল +7। এটা হলো তোমার Mn এর মূল জারণ মান। আর ভেঙে হয় Mn2+, এটা বইয়ের ছক আছে, ছকটা মুখস্থ করবে কে ভেঙে কি হয়। আর আমার অক্সিজেন আছে 4টাতে 8টা H+, আর এটা 7 থেকে কি হচ্ছে 2+, 7 থেকে 2 বিয়োগ দাও, 5টা ইলেকট্রন গ্রহণ করেছে। আর যত অক্সিজেন থাকবে তত পানি উৎপন্ন হবে। তাহলে তুমি বলো একে যদি এখন আমি ইলেকট্রন কাটাকাটি করতে চাই, তাহলে কয় দ্বারা গুণ করা লাগে? 5। এই 5 এই 5, এই 5টা ইলেকট্রন 5টা কাটাকাটি করে দিলাম। অর্থাৎ তাহলে এখানে কয়টা ইলেকট্রনের গ্রহণ বা আদান প্রদান ঘটেছে? 5টা। 5টি ইলেকট্রনের স্থানান্তরিত হয়েছে। তাহলে এটা আনসার, এটা আনসার, এটা আনসার, এটা সত্য। কোনটির জন্য W/W প্রযোজ্য? এখানে দেখো এই ফর্মালিটি বলতে কোনো কিছু নাই, আছে মোলালিটি, মোলারিটি, নরমালিটি। এই নরমালিটির সংখ্যা হলো 1 লিটারে কি থাকবে বলো তোমরা? তুল্য ভর, তুল্য ভর। আর মোলারিটির সংখ্যা হলো 1 লিটারে 1 মোল। তাহলে দেখো লিটার আছে, এখানে লিটার আছে, ভি আছে, কিন্তু তাহলে এই ভি এর জন্য কিন্তু W/W প্রযোজ্য হবে না। W/W মানে গ্রাম বাই গ্রাম, কিন্তু যখন মোলালিটি সংখ্যা দাও 1000 গ্রাম দ্রাবকে 1 মোল, তাহলে এটার একক গ্রাম, এটার একক গ্রাম। তাহলে W/W হলো মোলালিটির জন্য প্রযোজ্য। এই W/W মানে গ্রাম বাই গ্রাম, অর্থাৎ এই মোলালিটির জন্য W/W প্রযোজ্য। আশা করি যতগুলো এমসিকিউ তোমাদেরকে বলেছি এখানে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, সবগুলোই বারংবার বিভিন্ন বোর্ডে এসেছে, এবং এই প্যাটার্নের কোশ্চেনই তোমাদের ইন্টারনাল পরীক্ষায়, এক্সটার্নাল পরীক্ষায়, ইভেন দো অ্যাডমিশনে আসবে। আশা করি প্রত্যেকটা অধ্যায়ের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি এবং হায়ার ম্যাথ যেগুলো আছে, এমসিকিউ গুলো এভাবে নিজে নিজে সলভ করবে, 100% তুমি চান্স পাবে, তুমি যা চাবে তাই পাবে। তোমরা সবাই ভালো থাকবে, দোয়া করি তোমরা সবাই সফল হও। খোদা হাফেজ।